বিশ্বকাপ জয়ী রিচা, তার নামও রয়েছে এসআইআর এ বিচারাধীনের তালিকায়। হ্যাঁ, এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও রয়েছে। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ আর দেশের হয়ে বিশ্বকাপ পর্যন্ত জিতেছেন, কিন্তু তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশন থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আরো ডিটেল এই বিষয়ে একটু জানার চেষ্টা করি। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, বিশ্বকাপ জয়ী রিচা, তার নামও রয়েছে এসআইআর এর বিচারাধীন তালিকায়। একেবারে তাই। দেখো, গতকালই কিন্তু এসআইআর পরে যে ভোটার তালিকা যে প্রকাশিত হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে শিলিগুড়ি 19 নম্বর ওয়ার্ড, এই 19 নম্বর ওয়ার্ডের 196 পার্টির ভোটার কিন্তু রিচা ঘোষ এবং তার দিদি সমাজী ঘোষ, এই দুই বোনেরই কিন্তু নাম রয়েছে বিচারাধীন তালিকায়। অথচ রিচার বাবা এবং তার মায়ের নাম রয়েছে। এর আগে কিন্তু রিচার দিদি ভোট দিয়েছিলেন, তবুও তার নাম রয়েছে বিচারাধীন তালিকায় এবং রিচার প্রথমবার ভোটার লিস্টের নাম ওঠে। এবং স্বাভাবিকভাবে গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে তার পরিবার। রিচার বাবা বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগে। তিনি সাফ জানান যে তিনি কিছুই বুঝতে পারছেন না, কারণ যে নথি তার কাছে চাওয়া হয়েছিল সেই নথি তিনি জমা দিয়েছেন। কারণ এই মুহূর্তে রিচা বিদেশের মাঠে খেলতে ব্যস্ত এবং আগামীকাল তিনি জেলা নির্বাচন দপ্তরের দ্বারস্থ হবেন রিচার বাবা এবং গোটা বিষয়টি সামনে তুলে ধরবেন। কেন বিচারাধীন তালিকা রইল তার নাম, তা নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় যে কাউন্সিলর, তিনি উদ্বেগ করছেন। তারাও দলগতভাবে নির্বাচন দপ্তরের কাছে যাবে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনিও কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন যে এই তার বিষয় নজরে কিন্তু বিষয়টি এসছে, কেন রিচা এবং তার যে সমাজটির নাম এইভাবে বিচারাধীন তালিকা রইল, তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলছেন। ওটা বিষয়টি নিয়েই কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু দায়ী করেছেন। রিচা শুধু নয়, তার পরিবারও যথেষ্ট হতবাক। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ মানে এই আর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, আপনি এবং দুজনের নাম রয়েছে। হ্যাঁ, আমাদের তো নাম আছে, দুই বোনেরই নাম, দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিংও সেরকম ভাবে কোনো রকম ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টসে কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? এসআইআর এ বিচারাধীন 60,06,000-এর বেশি নাম। এই তালিকায় রয়েছেন আমডাঙ্গার তৃণমূল বিধায়কও। বিচারাধীন তালিকায় সন্দেশখালীর বিডিও এবং একাধিক বিএলও। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা শনিবার প্রকাশ করা এই তালিকায় রয়েছে বিচারাধীনদের নামও। বিচারাধীন 60,06,675 জন। এই বিচারাধীন লিস্টে উত্তর 24 পরগনার এক তৃণমূল বিধায়কের নাম। আমডাঙ্গা তৃণমূল বিধায়ক রফিকুর রহমান 3 বারের বিধায়ক। তার দাবি, তিনি এসআইআর এর শুনানিতে গিয়ে নথিপত্র জমা দেন, তবুও প্রথম তালিকায় তার নাম বিচারাধীন। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভা কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সে কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। সায়ন্তন সেন উত্তর 24 পরগনার সন্দেশখালীর 1 নম্বর ব্লকের বিডিও, তার নামও বিচারাধীনের তালিকায়। বীরভূমের রামপুরহাট, এখানকার বগটুয়ের 151 নম্বর পার্টের বিএলও রাজ্জাকালী, তার নাম ভোটার তালিকায় বিচারাধীন। আমি তো হিয়ারিং এ এসেছিলাম, হিয়ারিং এ ডকুমেন্ট সাবমিট করেছি, আমার মাধ্যমিকের সার্টিফিকেট থেকে আরম্ভ করে আমি পাসপোর্ট থেকে আরম্ভ করে সব কিছু দিয়েছি। হিয়ারিং এ তো আমার তো কোনো ডাকার কোনো কারণ আমি লজিক দেখতে পাইনি। লজিকে আমি না, নামের টাইমে আমার কোনো বানান কিছু ভুল নেই। পূর্ব বর্ধমানেও একই ছবি। কাটোয়ার গোয়াই পঞ্চায়েত এলাকায় 2 বিএলওর নাম বিচারাধীন।
আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম, তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে, আর বাকিরা লিস্ট আছে। তাদের কি জবাব দেবো, আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। তা আপনার নাম কি দেখাচ্ছে এখন লিস্টে? আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? এখন কোর্টের উপরেই নির্ভর করছে, কোর্টে যা রায় হবে সেইটার উপরেই নির্ভর করছে। যদি কোর্ট আমাকে অ্যাপ্রুভ করে তাহলে ভোট দিতে পারবো, আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে ভোট দিতে পারবো না। উত্তর 24 পরগনার বসিরহাটেও বিএলওর নাম বিচারাধীন। আমি নিজে বিএলও, সবার মানে সন্দেহ থাকে যে আমারটা তুই ভুল করে দিয়েছিস, কিন্তু নিজে বিএলও তো নিজে ভুল করবে না। আমার বাবা 69 বছর বয়স, বলছে ভাই 42 বার ভোট দেওয়া হয়ে গেছে, আমার বাবার নাম অ্যাডজুডিকশন। ইনি জলপাইগুড়ির বানারহাটের বিএলও, তার নামও ভোটার লিস্টে বিচারাধীন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু নিজেকে বাঁচাতে পারলাম না, আমি আন্ডার জুডিকশনে গেলাম উপযুক্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, সুতরাং আমার এই বিষয়ে মানে মায়ের নাম আছে কিন্তু আমার নাম নেই, এটা ব্যাপারটা একটা কেমন হয়ে গেল। এবং হিয়ারিংয়ে আমি গেছি। নিউজ 18 বাংলা। আর এই যে বিচারাধীন তালিকার কথা বলা হচ্ছে, এখানে কুমারগঞ্জের দুবারের বিধায়ক তিনিও রয়েছেন। ভোটার লিস্টে বিচারাধীন তালিকায় নাম রয়েছে তোরাব হোসেন মণ্ডলের। বিধায়কের পরিবারের বাকি সদস্যদের নামও নাকি তালিকায় রয়েছে। এই প্রশ্ন বারবার করে উঠছে যে দুবারের বিধায়ক, তার তালিকা, তারও বিচারাধীন তালিকায় নাম কিভাবে? জানার চেষ্টা করি। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আরো ডিটেল এ বিষয়ে জানতে পারবো। কুমারগঞ্জে দুবারের বিধায়ক তিনি, কিভাবে তাহলে তার নামও বিচারাধীনের তালিকায়? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে অনুপ। একদমই এই প্রশ্ন কিন্তু উঠছে যে দুবারের বিধায়ক শুধু তিনি তাই নয়, তিনি কিন্তু একজন সরকারি কর্মী ছিলেন, সরকারি চাকরি করতেন, তিনি পেনশন হোল্ডার, তিনি পেনশন পায় এখন পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে তার পরিবারে যে তার ছেলেরা আছে, তার পরিবারে তার স্ত্রী রয়েছে, তার 4 ভাই রয়েছে, তাদের সকলের নাম কিন্তু লিস্টে রয়েছে। শুধুমাত্র বেঁচে তার নামটাই কিন্তু এই বিচারাধীনের জায়গায় রয়ে গেছে। এটাতেই কিন্তু তিনি প্রশ্ন তুলছেন যে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কমিশন এবং বিজেপি শাসিত যারা রয়েছে তাদের উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিন্তু এই কাজটি করা হয়েছে। কারণ তিনি একজন তৃণমূলের বিধায়ক হিসাবে তিনি 2 বছর ধরে এই কুমারগঞ্জ বিধানসভায় রয়েছেন। পাশাপাশি তাকে নাকি হিয়ারিং এও ডাকা হয়েছিল, সেই সময়ও তিনি তার নথিপত্র সেখানে দিয়েছেন। তারপরেও কিন্তু তার এই যে সংশোধিত লিস্ট, সেই লিস্ট বানানোর পরে সেখানে দেখা যাচ্ছে তার নাম বিচারাধীনের জায়গায় রয়ে গেছে। এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এবং এই নিয়ে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিধায়ক যেটা জানিয়েছেন যে তিনি তার দলকে জানাবেন যে এই ধরনের ঘটনা কি করে ঘটলো। সোনিয়া, এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিং এর টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিং এর যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিং এ হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, তো এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। কুমারগঞ্জের প্রাক্তন বিধায়কের কথা বলছিলাম, যিনি দুবারের বিধায়ক, তার নাম বিচারাধীন তালিকায় এসছে। এবার বিচারাধীন তালিকায় দেখুন বর্তমান বিধায়কও জঙ্গিপুরের বিধায়কের নামও রয়েছে ভোটার তালিকায় বিচারাধীন। জাকির হোসেন তার নাম রয়েছে। আর শুনানিতে সব নথি নাকি তিনি দিয়েছিলেন। প্রণব রয়েছে আমার সঙ্গে, প্রণবের কাছ থেকে আরো ডিটেইল জানতে পারবো, যিনি ইতিমধ্যে বিধায়ক, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, তার নামও বিচারাধীন তালিকায়। আচ্ছা প্রণব, তাকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল এবং জাকির হোসেন বলছেন যে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছিল সেই সব ডকুমেন্টই তিনি সাবমিট করেছিলেন, তাহলে কেন বিচারাধীন তালিকায়?
সেই কারণটাই তিনি খুঁজে বেড়াচ্ছেন। এবং তিনি শুধু একজন বিধায়ক নয়, তিনি এলাকার মধ্যে একজন বিশিষ্ট তোমার শিল্পপতি এবং মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে তোমার রাজ্যের মধ্যে কয়েকজনের মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট ইনকাম ট্যাক্স পে করেন এবং দীর্ঘদিন ধরে, এবং তার কাছে প্রায় 1050 মানুষ তোমার কাজ করে, এবং সেই মানুষটাকেও কিন্তু তার নাম রয়েছে যে এসআইআর, সেখানে দেখা যাচ্ছে বিচারাধীন। সেখানে তিনি আশ্চর্য হচ্ছেন। কয়েকদিন আগে যখন তাকে হিয়ারিংয়ে ডাকা হয়, সেখানে তার পাসপোর্ট থেকে শুরু করে সমস্ত তথ্য দিয়ে এসেছিলেন। শুধু তার নয়, তার পরিবারের একাধিক জনের কিন্তু নাম এই একইভাবে বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং তার আক্ষেপ যে এত মানুষ কাজ করে, এতদিন ধরে রাজনীতি করছেন, এতদিন ধরে তিনি সমাজের সঙ্গে বিভিন্ন পরিষেবা কাজ করে বেড়াচ্ছেন, তারপরও কিন্তু তাকে নতুন করে হচ্ছে তিনি ভারতের নাগরিক কিনা তার জন্য তাকে বারে বারে তাকে ডাকা হচ্ছে এবং তারপর বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং তার আরও আক্ষেপ যে বারে বারে তিনি সমস্ত ডকুমেন্টস যা যা হিয়ারিংয়ে ডেকেছিল তখন কিন্তু সমস্ত তথ্য তিনি বুঝিয়ে দিয়েছিলেন, এবং তার বাবার থেকে আরম্ভ করে তার যাবতীয় যে সমস্ত তথ্য প্রয়োজন তারা চেয়েছিল সেই সমস্ত তথ্য, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যবস্থা বিচারাধীন বলে কিন্তু লেখা রয়েছে। এবং তিনি বলছেন কেবলমাত্র তার মানুষজনকে হয়রানি করার জন্যই এই প্রচেষ্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে। এই অব্যবস্থা যদি না হয় কয়েকদিন ওয়েট করবেন, তারপর না হলে কিন্তু তিনি আন্দোলনে নামেন। শুধু তোমার জঙ্গিপুর এলাকাতেই প্রায় 86,000 মানুষের নামে এইভাবে বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং তিনি বলছেন প্রতিটা মানুষ যে তাদেরকে যখনই হিয়ারিংয়ে ডাকা হয় তারা সমস্ত কাগজপত্র জমা দিয়েছে, তারপরেও কিন্তু তাদেরকে এইভাবে কিন্তু হয়রানি করা হচ্ছে। তার মতন একজন বিধায়ক, তার মতন একজন ব্যবসাদার, তার সেই ধরনের মানুষকে যদি বারে বারে এইভাবে হয়রানি, তাহলে গরিব মানুষদেরকে তো সাধারণ বাড়ি ডাকবে বলে কিন্তু তিনি অভিযোগ করেন। সোনিয়া, বেশ, সঙ্গে থাকো প্রণব, দেখি বিধায়ক কি বলছে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। আমরা তার তীব্র বিরোধিতা করছি। জাকির হোসেন তার নাম রয়েছে, আর এখানেই অনেকগুলো প্রশ্ন উঠছে সাধারণ মানুষের হয়রানি অভিযোগ উঠছে, কারণ বিধায়কের অভিযোগ তুলছেন। এবং এটাই শেষ নয়, জলঙ্গির বিধায়ক, তার ক্ষেত্রেও তো একই রকম ঘটনা। এসআইআর এর পর তালিকায় বিচারাধীন আব্দুর রাজ্জাক, মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভার 3 বারের বিধায়ক তিনি। এখানেও একই কথা, শুনানিতে সব নথি জমা দেওয়ার পরও বিচারাধীন তালিকায় নাম। আরো ডিটেল একটু জানি, প্রণব রয়েছে আমার সঙ্গে। বিচারাধীন তালিকায় জলঙ্গির বিধায়ক পর্যন্ত, তিনিও তো একই অভিযোগ করছেন যে সব ডকুমেন্ট তিনি জমা দিয়েছেন, কোনোভাবেই বিচারাধীন হওয়ার কথা নয়, তিনিও হয়তো জানতেন, তারপরেও তিনি দেখছেন বিচারাধীন তালিকায় তার নাম এসে গেছে। একদমই দেখো, সীমান্তবর্তী এলাকার এই জলঙ্গির বিধায়ক আব্দুর রেজ্জাক শুধুমাত্র 3 বারের বিধায়ক না, 5 বারের জন্য তিনি পঞ্চায়েতের মেম্বার ছিলেন, 3 বারের জন্য পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে 3 বারের বিধায়ক। এবং তিনি স্কুলে শিক্ষকতা করতেন, রিটায়ারমেন্ট করেছেন, পেনশন পান, তারপরেও কিন্তু এই অবস্থা। এবং তার দাবি যে হিয়ারিংয়ে তার জন্য যে সমস্ত কাগজ প্রয়োজন ছিল সমস্ত কাগজই কিন্তু দেওয়া হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে আজকে তোমার বিচারাধীন অবস্থায় কিন্তু তার রয়েছে বিচারাধীন। তিনি বলছেন আর কি কি প্রয়োজন ছিল, এবং তার এলাকার সাধারণ মানুষদেরকে যেরকম হয়রানি করতে হচ্ছে, তেমনি একজন বিধায়ক যে 3 বারের বিধায়ক, তাকেও কিন্তু এই একই রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তিনি বলছেন কেবলমাত্র মানুষকে হয়রানি করার জন্যই এই ধরনের ব্যবস্থা, এবং বিশেষ করে হচ্ছে একটা সম্প্রদায়ের ওপর নয় এই ধরনের করা হচ্ছে বলে কিন্তু তিনি অভিযোগ করেন। এবং তিনি বলেছেন যে যদি এই ব্যবস্থা না হয় তাহলে পরবর্তীকালে তিনি আদালতের দ্বারস্থ হবেন বলেও কিন্তু জানিয়েছেন। বেশ, 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার করেছি 6 বছর আগে। এই পর্যন্ত কোনো সমস্যা কিছু হয়নি। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত বিজেপির, পশ্চিমবাংলায় ডিস্টার্ব করে একটা ম্যাক্সিমাম ভোটারকে বাদ দিতে পারলে তাহলে আমরা হয়তো এই নির্বাচনে আমরা জয়লাভ করব।
এই একটা জঘন্য চিন্তা ভাবনার মধ্যে থেকে এই একটা অশান্তি, এই অবস্থাগুলো হচ্ছে। বিধায়ক, বর্তমান বিধায়ক, প্রত্যেকে অনেকের নাম এসেছে এই বিচারাধীন তালিকায়। এবার দেখাবো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনিও বিচারাধীনের তালিকায়। অ্যাডজুডিকেশনে আটকে কর্মাধ্যক্ষের পরিবারের 6 সদস্যের ভবিষ্যৎ। পশ্চিম বর্ধমানে বারাবণীর সালানপুরে এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেছে। দীপক রয়েছে আমার সঙ্গে, দীপকের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো, তার কারণ এখানেও অভিযোগটা একই রকম। দীপক, শুনানিতে সব নথি জমা দিয়েছিলেন, যা যা হিয়ারিং এ ডকুমেন্ট চাওয়া হয়েছিল সব দিয়েছিলেন বলে জানাচ্ছেন এই কর্মাধ্যক্ষ। তারপরেও তার পরিবারের লোকেদের ভবিষ্যৎ বিচারাধীন তালিকাতেই ঝুলে থাকলো। দেখো, একেবারেই দুশ্চিন্তায় রয়েছে এই কর্মাধ্যক্ষের পরিবার। শুধু কর্মাধ্যক্ষই নয়, তার পরিবারের 6 সদস্য ঠিক একইভাবে বিচারাধীনের তালিকায় রয়েছে। শুনানি প্রক্রিয়াতে যেই তথ্য চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই তথ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছিল তার পরিবারের সদস্যরা। কিন্তু যখন চূড়ান্ত তালিকা গতকালকে ঘোষণা করা হয়, তালিকা প্রকাশ করা হয়, এরপর যখন তালিকা তাদের হাতে পায় তখন দেখতে পায় তাদের কর্মাধ্যক্ষ একদিকে বিচারাধীন তালিকায় রয়েছে এবং তার পরিবারের সদস্যরা বিচারাধীন তালিকায় রয়েছে। কর্মাধ্যক্ষের দাবি কি তার ছেলে, তার বৌমা তালিকায় নাম নথিভুক্ত হয়েছে, বাবার নাম নথিভুক্ত হয়নি। কর্মাধ্যক্ষের ছেলের নাম নথিভুক্ত আছে, তার নামে কোনো বিচারাধীন তালিকায় লেখা নেই, কিন্তু তার নামে বিচারাধীন তালিকায়, অর্থাৎ বাবার নাম বিচারাধীন তালিকায় রয়েছে, ছেলের নাম নয়। এমনটাই কিন্তু ঘটনা সামনে আসার পর একেবারে শোরগোল পড়ে গেছে সালানপুর ব্লক এলাকায়। একদিকে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে শুনানি পর্বে তার নাম ডাকা হয়েছিল, তাকে শুনানির চিঠি পাঠানো হয়েছিল, সমস্ত তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছে। তারপরও এই বিচারাধীন তালিকায় আসার পর নির্বাচনের কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কি তাইলে এই গাফিলতিটা কাদের? নির্বাচন কমিশনের গাফিলতি, এই প্রশ্নই বারবার করে উঠছে, তারা এই প্রশ্নই তুলছেন। আমাদের পরিবারের 6 জনের নাম আন্ডার এডজুডিকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বেরিয়েছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। আমাদের বুথ থেকে আরও প্রায় 23 জনের নাম, এবং এটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাবো, এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা তো প্রকাশ হয়ে গেছে, অনেকের নাম বাদ গিয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় 6 লক্ষ। প্রায় 6 লক্ষকে কমিশন আবারও সুযোগ দিতে চায়। হ্যাঁ, শুনানিতে যারা অনুপস্থিত ছিলেন তাদের আবারও সুযোগ দিতে চায়। আরো ডিটেল এ বিষয়ে জানবো, কারণ এই মুহূর্তে যে 6 লক্ষ মানুষ রয়েছেন তাদের আবারও কমিশন একবার সুযোগ দিতে চায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। শুনানিতে অনুপস্থিতদের ফের সুযোগ দিতে চায় কমিশন, মানে তালিকায় যাতে তারা নাম তুলতে পারে। কিভাবে এই সুযোগ তারা পাবে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি ক্যাটাগরি করা হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে 60 লক্ষেরও বেশি ভোটারের অভিযোগের নিষ্পত্তি করতে হবে জুডিশিয়াল অফিসারদের। তার মধ্যেই প্রায় 6 লক্ষের কাছাকাছি এমন ভোটারের নথি রয়েছে যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন এবং যাদের কাছে শুনানির নোটিশ এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। এই সংখ্যাটাই প্রায় 6 লক্ষের কাছাকাছি, যেগুলি জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগের নিষ্পত্তি করবে, যেগুলি আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির তালিকায় রয়েছে, সেই সংখ্যাটাই মূলত 6 লক্ষ। অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই 6 লক্ষ ভোটারকে ফের সুযোগ দেওয়া হয়েছে যাতে তারা তাদের প্রয়োজনীয় নথি জমা দিতে পারেন। এই সুযোগ কেন দেওয়া হয়েছে তা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। ইআরও এইআরওরা যেহেতু শুনানিতে অনুপস্থিত ছিলেন বা নোটিশ সার্ভ করা গেল না, তাদের বাড়িতে গিয়ে নোটিশ পেন্ডিং ছিল, এই সংখ্যাটাকে বাতিল করে দিয়েছিলেন ইআরও এইআরওরা। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এই সংখ্যক ভোটারকে ফের সুযোগ দিতে চাইছে। সেই কারণেই আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে এই সংখ্যাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ গতকাল যে 5 লক্ষেরও বেশি ভোটারকে ডিলিট করে দেওয়া হয়েছে, সেই সংখ্যার মধ্যে এই সংখ্যাটা নেই। এই সংখ্যাটা মূলত আন্ডার অ্যাডজুডিকেশন ক্যাটাগরির মধ্যে রয়ে গেছে, আর এই সংখ্যাটাই বিচারকদের নিষ্পত্তি করতে হবে। যেমনভাবে 60 লক্ষের নথি বিচারকদের নিষ্পত্তি করতে হবে, এই 60 লক্ষের মধ্যে একেবারে সোমরাজ সঙ্গে থাকো।
আর এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে তারা কিভাবে আবেদন করবেন? তালিকায় যারা ডিলিটেড তাদের ফের আবেদনের গাইডলাইন দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট। তার কারণ বাতিল নাগরিকদের আবেদন কিভাবে তারা করতে পারবেন সোমরাজের কাছ থেকে জানবো। সোমরাজ, খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, যারা দর্শকরা দেখছেন এই মুহূর্তে নিউজ 18 বাংলা, যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে, তারা তাহলে কিভাবে আবেদন করবে? প্রসিডিওরটা ঠিক কি, গাইডলাইনে কি রয়েছে? দেখো, গতকালই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন যে যাদের নাম ডিলিটেড হয়েছে তারা ফের আবেদনের সুযোগ পাবেন, জেলা শাসকের অফিসে আবেদন করার সুযোগ পাবেন এবং তারপর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও আবেদন করার সুযোগ পাবেন। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে যারা ডিলিটেড হলেন তারা কিভাবে আবেদনের সুযোগ পাবেন তার জন্য একটি এসওপি বা গাইডলাইন তৈরি করছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। একটি নির্দিষ্ট ফরম্যাট দিয়ে দেওয়া হবে যারা আবেদন করতে চাইবেন তাদেরকে। এই ফরম্যাটের মাধ্যমে সংশ্লিষ্ট ভোটাররা যারা বাদ গিয়ে তারা আবেদন জানাবেন আবার কমিশনের কাছে, এবং সেই আবেদন জানানোর পর জেলা শাসকদের একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে দেওয়া হবে যে কতদিনের মধ্যে সেই আবেদনের বা সেই অভিযোগের নিষ্পত্তি করতে হবে জেলা শাসকদের। এই ফরম্যাট সহ এসওপি বা গাইডলাইন আগামী কালকের মধ্যেই পৌঁছে যাবে জেলা শাসকদের কাছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই নিয়ে আজকে দুপুরের পর একটি বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং তারপরেই সেই গাইডলাইন চূড়ান্ত হয়ে যাবে। আগামীকাল জেলা শাসকদের কাছে সেই গাইডলাইন পৌঁছে যাবে এবং গাইডলাইন পৌঁছানোর পরই শুরু হবে যারা ডিলিটেড হয়েছেন ভোটাররা, অর্থাৎ 5 লক্ষেরও বেশি ভোটার, তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এই গাইডলাইন বা এসওপি পৌঁছানোর পরেই জেলা শাসকদের কাছে, তারপরেই সংশ্লিষ্ট ভোটাররা যাদের নাম বাদ গেছে তারা জেলা শাসকদের কাছে আবেদন করার সুযোগ পাবেন। যদিও 15 দিনের সময়সীমা বলা হচ্ছে এই আবেদন জানানোর সময়সীমা, কিন্তু কমিশনের তরফে যে এসওপি তৈরি করা হচ্ছে সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে যে আবেদন করার পর কতদিন জেলা শাসক সময় পাবেন সেই আবেদনের নিষ্পত্তি করতে। অর্থাৎ যে আবেদনগুলি আসবে বিধানসভা ভোটের মনোনয়ন পর্ব জমা দেওয়ার আগের মধ্যেই যাতে গোটা প্রক্রিয়া শেষ করা, সেটাই ব্যবস্থা করা হয় যাতে। বেশ।